জন্য সামনের দিকে যাওয়া সহজ। এখন আপনারা একটু রেসপন্স করবেন লিখিত ভাবে যে আমি কি এতটুকু আরেকবার রিপিট করব নাকি আমি সামনে আগিয়ে যাব। হ্যাঁ, আর একটু আগাবো নাকি এতটুকু আরেকবার রিপিট করব। ভাই একটু যদি দুই একজন বলতেন। আচ্ছা, আপনারা বলেন শুধু রিপিট করতে হবে কিনা। রিপিট হলে আর লেখা দেন শুধু। হ্যাঁ, আর লেখেন। আচ্ছা, অনেকেই বলছেন নো, অনেকেই বলছেন প্লিজ। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি। আর একটা বার রিপিট করি, যারা নো বলছেন তাদেরকে ধন্যবাদ, যারা রিপিট বলছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমরা একটু মনোযোগী হয়ে ক্লাসে ক্লাসটা দেখি। হয়তো অনেকের ক্ষেত্রে প্রথমের দিকে শোনাটা সহজ হয় না, পরে যুক্ত হয়েছেন, এই জন্য আমি প্রথম থেকে আরেকবার বলছি। তো ব্রণ, আমরা পড়ছি ব্রণ। ব্রণ একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার। এটা বিভিন্ন কারণে এই ব্রণটা হয়। ব্রণের কমন সাইট কোথায়? মুখে, বুকে এবং পিঠে হতে পারে। এগুলো হলো কমন সাইট। তো প্রথম থেকে যদি আমরা জিজ্ঞেস করি, আবার একটু আলোচনা করি, ব্রণের কমন সাইট বুক, পিঠ, আর এই জায়গাগুলোতে হতে পারে। মোস্ট কমন বুকে, পিঠে এবং পিঠে। বুকে, মুখে, বুকে, পিঠে, এই তিনটা জায়গায়। এর পাশাপাশি আমরা যদি কারণ অ্যানালাইসিস করি, কারণ কি? বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, এখানে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, এখানে হরমোনের কারণে হতে পারে, এখানে অ্যাজ ইউজুয়ালি বয়স সন্ধিকালে হতে পারে, এখানে অ্যাজ ইউজুয়ালি যদি পার্সোনাল হাইজিন মেনটেন না করি, অপরিষ্কার পরিচ্ছন্নতার কারণে হতে পারে। আরো বেশ কিছু কারণ আছে, বংশ পরম্পরায় হতে পারে। কারণগুলো আমরা জেনেছি। তারপরে আমরা কি বললাম, এটা কয়েকটা রূপ নিয়ে আমাদের আসতে পারে। হ্যাঁ, সাদা মুকলা ব্রণ, কালো মুকলা ব্রণ, ব্রণ, পুঁজযুক্ত ব্রণ, পোজ ছাড়াই গুটির মতো ব্রণ। তারপর কি হতে পারে, এখানে জাস্ট পোজ নাই কিন্তু কিছুটা রসযুক্ত ব্রণ, শুধু লাল হয়েছে, কোনো পোজ বা কোনো শক্ত ভাব নাই, একটু লাল হয়েছে কিন্তু ব্রণ। এই বিভিন্ন রূপ নিয়ে আমাদের কাছে আসতে পারে। এটা আমরা জানলাম। স্থান তো পড়েছি, মুখ, বুক, আহ ঘাড় এবং পিঠ, এগুলো আমরা পড়েছি। এর পেছনে চারটা কারণ পড়েছি। হ্যাঁ, চারটা কারণে অ্যাজ ইউজুয়ালি ব্রণ হয়, এটিওলজি অফ একনি। চারটা কারণের মধ্যে একটা হলো অতিমাত্রায় তেল উৎপাদন করা। এই অতিমাত্রায় তেলের সাথে যদি ডেড টিস্যু যুক্ত হয়ে যায়, সেটাকে বলে আমরা কামিডন, কামিডোজেনেসিস বা কামিডন তৈরি হয়। এটা একটা কারণ। আরো একটা কারণ হলো এখানে যদি ব্যাকটেরিয়া বসে যায়, সেই ক্ষেত্রেও ব্রণ হতে পারে। আবার এই ব্যাকটেরিয়া বসে গেছে, চারপাশে প্রচন্ড ইনফ্লামেশন বা ব্যথা আছে, এটাও একটা কারণ হতে পারে ব্রণের। এরপরে আমরা জানলাম যে ব্রণ কয় ধরনের। ইউজুয়ালি 6 ধরনের ব্রণ নিয়ে আমাদের কাছে আসতে পারে পেশেন্ট। একটা হলো হোয়াইট হেড, একটা ব্ল্যাক হেড, একটা প্যাপিউলার, একটা হলো সিস্টিক, একটা পাস্টিউলার, একটা নোডিউলার। এই যে 6টা রূপ নিয়ে আমাদের কাছে ব্রণ আসতে পারে। কারণ আপনার কাছে ব্ল্যাক হেড নিয়ে আসছে, আপনার হয়তো চিন্তা করতেছেন ব্ল্যাক হেড, এখানে কোন অ্যান্টিবায়োটিক দেবো। তো ব্ল্যাক হেড একটির ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক তো না দিলেও চলে ভাই। হোয়াইট হেড একনি, এই ক্ষেত্রে তো অ্যান্টিবায়োটিক না দিলেও চলবে, কিন্তু আপনি অযথা একটা ব্রণের রোগীকে এজিথ্রোমাইসিন খাওয়াচ্ছেন সপ্তাহে 3 দিন, 3 মাস ধরে। হ্যাঁ, পেপিউলার একনি, এখানে তো অ্যান্টিবায়োটিকের কোনো রুলসই নাই, কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না। তাহলে হোয়াইট হেড, ব্ল্যাক হেড, তারপর পেপিউলার একনি, এই একনি গুলোতে আপনি অ্যান্টিবায়োটিক কেন দিবেন ভাই? আপনি কেন দিচ্ছেন? ব্রণ মানে একনি অ্যান্টিবায়োটিক না। তার মানে আপনি, আমি, আমরা সঠিকভাবে ব্রণটা বুঝি না। আমি তো আলহামদুলিল্লাহ অনেক রোগী আমার হাত দিয়ে আল্লাহ পাক ভালো করেছে, যাদেরকে একটা অ্যান্টিবায়োটিকও দিতে হয়নি, কিন্তু তাদের ব্রণ ছিল। এরকম অনেক উদাহরণ দিতে পারি আমি। হ্যাঁ, হয়তো আগের দিনে আমি ভিডিও করতাম না, এখন টুকটাক একটু দুই একটা র্যাশের পেশেন্টকে থেকে শুনে একটু ভিডিও করে রাখি যে বাবা, আমি তো ছাত্রদের উদ্দেশ্যে ক্লাস নেই, তো আপনাদের এই ছবিটা দেখলে তাদের জন্য মনে হয় একটু উপকার হয় বাবা, তো আমি একটা ছোট্ট করে একটা ছবি নিতে চাই বা একটু ভিডিও করে নিই, আপনার ফেসটা দেখা যাবে না। এরকম করে বলে বলে আমি ভিডিও নেই। আমার ফোনে অনেক ভিডিও আছে, এগুলো হয়তো সময় পাচ্ছি না এডিট করে একটু ছাড়বো। তো এই যে এই জিনিসগুলো আগে করতাম না। এরকম অনেক উদাহরণ আছে। হ্যাঁ, তো যাই হোক, সহজ কথা বলি যে আমরা এই 6 ধরনের ব্রণ অ্যাজ ইউজুয়ালি আমরা দেখতে পাই। হ্যাঁ, তো এই ছিল আমাদের ব্রণ নিয়ে তথ্য। তো এরপরে আমরা সহজ করে একটু প্রথম থেকে জানার চেষ্টা করবো, এরপরে আমরা কি জানবো। তাহলে প্রথমত
যদি খুব সহজ করে বলি, আমাদের যাদের কাছে কঠিন মনে হচ্ছে তারা আরেকবার সুযোগ পাচ্ছেন। ব্রণ এটা বিভিন্ন কারণে ব্রণ হতে পারে, তার মধ্যে অতিরিক্ত তেল, মৃত কোষ বসে যাওয়া, ব্যাকটেরিয়া, তারপরে হলো বয়স সন্ধিকাল, হরমোনের প্রভাব, বিভিন্ন কারণ। এটা হতে পারে কোথায় কোথায়? মুখে, বুকে, পিঠে, কাঁধে, ঘাড়ে হতে পারে। কেন এই জায়গাগুলোতে হতে পারে? কারণ এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি তৈল গ্রন্থি সচল বা অ্যাক্টিভ, সক্রিয়। এটা বিভিন্ন রূপ নিয়ে আসতে পারে, পাস্টিউলার একনি, প্যাপিউলার একনি, তারপর কামিটাল, নোডিউল, সিস্টিক একনি, বিভিন্ন। হ্যাঁ, এটা কোন বয়সে বেশি হয়? এটা কৈশোর বা কিশোর বয়সে বেশি হয়। মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 16, ছেলেদের ক্ষেত্রে 13 থেকে 18, এই বয়সে বেশি হয়। তবে যে কোনো বয়সে হতে পারে, তবে আর্লি এজে বেশি হয়, বিশেষ করে বিলো 40, 40-এর আগেই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রণ হয়। এটা ছিল আমাদের ব্রণ নিয়ে তথ্য, প্রাথমিক তথ্য। এরপরে আমরা দিয়েছিলাম ব্রণের সাইট কোথায় 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 ব্রণ হতে পারে। এটা আমরা কয়েকবার আলোচনা করেছি। যদি কোনো র্যাশ, যদি কোনো র্যাশ মুখে, বুকে এবং পিঠে হয়, ঘাড়ে হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে কেবলমাত্র এটাকে বলতে পারি এটা ব্রণ। কিন্তু এই জায়গাগুলো ছাড়া অন্য জায়গায় হলে সচরাচর আমরা ব্রণ বলি না। এরপরে ভাই, ব্রণের উৎপত্তি কোথায় থেকে ব্রণ উৎপত্তি হচ্ছে, কেন উৎপত্তি হচ্ছে? উৎপত্তির জায়গা 4টা। একটা হলো অতিমাত্রায় যদি আমাদের ত্বকের নিচ থেকে তৈল উৎপাদন হয়, তেল উৎপাদন হয়, সেই ক্ষেত্রে যদি অতিমাত্রায় তেলের সাথে ডেথ কোষ অর্থাৎ মরা কোষ গুলো যুক্ত হয়, সেই একটা কারণে ব্রণ তৈরি হতে পারে। আর একটা কারণ হতে পারে এই যে কামিডন তৈরি হলো, এর মধ্যে যদি আবার ব্যাকটেরিয়া বসে যায়, অর্থাৎ ক্লোনাইজেশন হয়, ব্যাকটেরিয়া তৈরি হয়, ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে, সেই ক্ষেত্রে একটা ব্রণ হতে পারে। আবার এই যে ক্লোনাইজেশনের পাশাপাশি যদি এই স্থানীয় জায়গাটা যদি ব্যথাযুক্ত হয়, প্রদাহ যুক্ত হয়, সেই ক্ষেত্রে অনেক সময় এই ব্রণটা হতে পারে। তার মানে ব্রণ হওয়ার পিছনে চারটা প্রধান কারণ হতে পারে। একটা সিভোরিয়া, একটা কামিডন, একটা কলোনাইজেশন, একটা ইনফ্লামেশন। সহজ কথায় তেল অতিরিক্ত উৎপাদন হওয়া, তেলের সাথে মৃত কোষ যুক্ত হয়ে একটা প্লাক তৈরি করা, একটা জীবাণু বসে গিয়ে সেখানে জীবাণু তৈরি করা বা জীবাণু বংশ বিস্তার করা, জীবাণু বংশ বিস্তারের পাশাপাশি অথবা শুধু ইনফ্লামেশন, শুধু প্রদাহ তৈরি করা। এই 4টা মূল মেকানিজমের কারণে আমাদের মুখে এই 6 ধরনের ব্রণ উঠতেছে বা আসতেছে। এই 6 ধরনের ব্রণ কি কি? একটা হোয়াইট হেড, ব্ল্যাক হেড, প্যাপিউলার, পাস্টিউলার, সিস্টিক এবং নোডিউলার। এই 6 ধরনের ব্রণ সচরাচর আমাদের ওই 4টা প্যাথোলজিক্যাল কারণে হচ্ছে। এই যে আমরা ব্রণের ধরন পড়তেছি, তাই না ভাই? ব্রণের ধরন, তো ব্রণের ধরন যেহেতু আমরা পড়ছি, তাহলে ব্রণের ধরন কি জানলাম? টাইপ অফ একনিলেশন। টাইপ অফ একনিলেশনে কি পড়লাম? ওই যে 6 ধরনের ব্রণ হতে পারে, 6 ধরনের র্যাশ নিয়ে আসতে পারে আমাদের কাছে। 6 ধরনের র্যাশ কি কি? কামিডন, হ্যাঁ, ক্লস কামিডন, যেটাকে আমরা হোয়াইট হেড বলতেছি, ওপেন কামিডন, যেটাকে আমরা ব্ল্যাক হেড বলতেছি, প্যাপিউলার র্যাশ বলতেছি, প্যাপিউলার একনি, তারপর পাস্টিউলার একনি, নোডিউলার একনি, সিস্টিক একনি। এই যে 6টা আমরা জানলাম, হ্যাঁ, এই 6টা একনিকেই আমরা এখানে 6টা রূপে দেখিয়েছি গ্রাফিক্স এর সাহায্যে। এই 6টা একনিকে আবার অন্যভাবে ব্যথার দৃষ্টিকোণ থেকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা নন ইনফ্লামেটরি লেশন, মানে ব্যথা নাই যেখানে, আর একটা ইনফ্লামেটরি লেশন, ব্যথা আছে যেখানে। তাহলে ব্যথা নাই যেখানে, ব্যথা আছে যেখানে, এটা যাদের আগ্রহ আছে তারা একটু দেখে নেব, আমি পিডিএফটা দিয়ে দেবো। এরপর ব্রণের লক্ষণ উপসর্গ ভাই, যারা এতক্ষণ ক্লাস করেছি তাদের জন্য ব্রণের লক্ষণ উপসর্গ বোঝাটা সহজ। আমি ফার্মাকোলজি পর্যন্ত টেনে নিয়ে যাব আজকে, তারপরে আপনাদের ছেড়ে দেব। আগামী দিন আর একবার ফার্মাকোলজি পর্যন্ত আলোচনা করে আমরা ম্যানেজমেন্টটা বুঝাই দেব। ম্যানেজমেন্টটা আজকে আপনাদের ইয়েটা দিয়েই দেবো, পিডিএফটা দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। কিন্তু আপনারা যদি চান, অনেকের ক্ষেত্রে মাথার উপর দিয়ে যেতে পারে, অনেকের ক্ষেত্রে বোঝাটা একটু কঠিন হতে পারে। আবার কেউ কেউ আছেন, অনেকেই আছেন যারা কি আগে কিছুই বুঝতেন না, কিন্তু আজকে ক্লাস করে অ্যাটলিস্ট প্যাথোলজিক্যাল কিছু তথ্য মাথায় ঢুকতেছে, ভাল লাগতেছে। তো এই যে ব্রণের লক্ষণ এবং উপসর্গ, ব্রণ হলে আমাদের লক্ষণ উপসর্গ কি হবে ভাই? তো এই যে এটাকে কামডন, কামিডন, কেমিডন, তারপরে কমিডন, অনেকে অনেক ভাবে উচ্চারণ করে। তো আমি আলহামদুলিল্লাহ আইপিএ জানা একটা ছেলে। তো আইপিএ, এটা অনেকেই জানেন। আপনার সন্তানকে যদি সঠিকভাবে ইংলিশ শেখাতে চান, অথবা এখন তো ম্যাক্সিমাম মানুষ সঠিকভাবে ইংলিশ কোর্স গুলো করে না, বা আইএলটিএস যারা করে তারা শুধুমাত্র পাশ করার জন্য করে। প্রকৃত আইএলটিএস করতে হলে প্রথম ধাপ হলো আইপিএ জানতে হবে।
আইপিএ বলতে ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট বলি আমরা। তো 44টা অ্যালফাবেট আছে ইংলিশে, যেই অ্যালফাবেট গুলো জানলে আপনি যে কোনো ইংলিশের সঠিক উচ্চারণ পারবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে একটা শব্দ লিখেছি আমি। হ্যাঁ, এই শব্দটা অনেকেই পড়তে পারবেন, আবার অনেকে হয়তো মনে হচ্ছে যে অনেকের কাছে নতুন দেখছেন। এই যে এই শব্দটা কামিডন, এটা কামিডন উচ্চারণ হবে কামিডন। হ্যাঁ, এটা হলো একটা ব্রিটিশ উচ্চারণ বা আমেরিকান উচ্চারণ বলা যায়। তো এই যে কামিডন, এটা হলো সঠিক উচ্চারণ। আমরা কামিডন, কমডন, কমিডন অনেকে অনেক উচ্চারণ করি, কিন্তু সঠিক উচ্চারণ কামিডন। হ্যাঁ, যাই হোক, এটা আমরা অনেক সময় ভুল করি। তো এটা একটা প্রধান উপসর্গ, কামিডন। হ্যাঁ, কামিডন কি প্রধান একটা উপসর্গ। এটা ওপেন কামিডন হতে পারে, ক্লোজ কামিডন হতে পারে। হ্যাঁ, সো দ্যাট এই কামিটন একটা লক্ষণ উপসর্গ কিসের, ব্রণের। তো কামিটন কিন্তু আপনারা জানেন, এই যে প্রথম হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড, এই দুইটা একত্রে আমরা বলতেছি কামিটন। হ্যাঁ, এটা হোক হোয়াইট হেড হোক ব্ল্যাক হেড, এটা যেটাই হোক না কেন, এইটা অথবা এটা হোয়াইট হেড অথবা ব্ল্যাক হেড, যেটাই হোক না কেন এটা ব্রণ। হ্যাঁ, এইরকম র্যাশ হলে আমাদের কাছে সেটা ব্রণ। তাহলে একটা লক্ষণ এবং উপসর্গ আমরা জানলাম, কি সেটা, অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা জানলাম হলো কামিডন। কামিডন যদি কারো মুখে, বুকে, পিঠে থাকে, অর্থাৎ হোয়াইট হেড অথবা ব্ল্যাক হেড, দ্যাট মিনস ওপেন কামিডন, ক্লোজ কামিডন যদি কারো থাকে মুখে, বুকে, পিঠে, তাহলে আমরা চিন্তা করব এটা ব্রণ। এরপরে ছোট ছোট লাল বা গোলাপি দানা, দ্যাট মিনস ত্বকের পৃষ্ঠে ছোট ছোট লাল বা গোলাপি ফুসকুড়ি, যেটাকে আমরা প্যাপিউল বলতেছি, এটা যদি মুখে, বুকে, পিঠে থাকে তাহলেও সেটা ব্রণ, সেটা ইনফ্লামেটরি একনি। তারপর পোজযুক্ত যদি পাস্টিকুলার র্যাশ যদি মুখে, বুকে এবং পিঠে থাকে, যেটা সেন্ট্রালি মাঝখানে কিছুটা হয়তো দুই এক ফোঁটা, দুই এক ড্রপ পোজ আছে, হ্যাঁ, এটা আমরা পাস্টিকুলার বলতেছি। এরপরে নোডিউলার, শক্ত, ত্বকের নিচে বড় শক্ত ব্যথাযুক্ত কঠিন একটা গিট বা শক্ত একটা গুটির মতো, এটা নোডিউলার। এরপরে সিস্টিক, ত্বকের গভীরে পোজযুক্ত ব্যথাযুক্ত একটা একনি, যেটা কিনা স্কার বা দাগের তৈরি করে, যেটা কিনা বারবার আমরা চাপ দেই, পোজ বের করি, এইরকম। এরপরে ইনফ্লামেশন, এটা হলো ব্রণের একটা লক্ষণ। মুখে যদি ইনফ্লামেশন থাকে, অর্থাৎ প্রদাহ, যা আক্রান্ত স্থানের চারপাশে লাল ভাব এবং ফলাভাব তৈরি করে। এরপরে হাইপার পিগমেন্টেশন, অনেকের ক্ষেত্রে মুখে কালো দাগ তৈরি করে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্রণ। হ্যাঁ, এটাও ব্রণ। সো দ্যাট এই যে হাইপার পিগমেন্টেশন, ব্রণ হতে পারে, ব্রণের একটা লক্ষণ হতে পারে। ব্রণ নিরাপনের পর ত্বকে কালো র্যাশ তৈরি করতে পারে, যা হাইপার পিগমেন্টেশন নামে পরিচিত। এই কয়েকটা লক্ষণ মুখে দেখা দিতে পারে। অর্থাৎ আপনি আর আগে আপনারা যতটুকু জানলেন, ওই যে ছয়টা র্যাশ, হোয়াইট হেড, ব্ল্যাক হেড, সিস্টিক একনি, প্যাপিউলার একনি, পাস্টিউলার একনি আর নোডিউলার একনি, এই ছয়টা র্যাশকেই ঘুরায় পেঁচায় এই ব্রণের লক্ষণ উপসর্গকে বলা হচ্ছে। আচ্ছা, এতটুকু আমরা আলোচনা করলাম। এরপরে হলো ব্রণের জন্য কোনো পরীক্ষা করতে হবে কিনা। সহজ ভাবে যদি আমরা একটু বলি ভাই, ব্রণের জন্য অ্যাজ ইউজুয়ালি কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। তাহলে ব্রণ আহ কি এমনি এমনি চিকিৎসা দিলে ভালো হবে? আশা করছি আমরা, ইনশাল্লাহ আপনি যদি রোগটা ডায়াগনোসিস করতে পারেন, অবশ্যই আপনি ভালো হবে। কিন্তু যদি অনেকবার চিকিৎসা দেওয়ার পরেও ব্রণ ভালো হচ্ছে না, আপনি এন্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটিস দিয়েছেন, আপনি এন্টি ওই যে কামিডন, দ্যাট মিনস সিভাম সাপ্রেশন এজেন্ট দিয়েছেন, আপনি অ্যান্টিবায়োটিক, তারপর অ্যান্টি হিস্টামিন, যত যা দেওয়া প্রয়োজন, হ্যাঁ, দিয়েছেন, কিন্তু রোগী কোনোভাবেই ইমপ্রুভ হচ্ছে না। আমরা জানি ব্রণের চিকিৎসা অনেক সময় 3 থেকে 6 মাস পর্যন্ত নিতে হতে পারে। তো 6 মাস কেন, রোগীর 9 মাস চিকিৎসা নিয়েছে, ভালো হচ্ছে না। যখন রোগী এই স্বাভাবিক চিকিৎসায় ভালো হচ্ছে না, তখন আমরা ভাই চিন্তা করি যে রোগীকে কোনো না কোনো টেস্ট করাতে হবে, কোনো না কোনো ঝামেলা রোগীর শরীরে আছে, সো দ্যাট রোগীর এই জন্য ব্রণ ভালো হচ্ছে না। তাহলে কি কি টেস্ট করতে পারি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএ, এই সকল আমরা টেস্ট করে দেবে ছেলে মেয়ে উভয়। মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র এই মেয়েদের ক্ষেত্রে, কারণ যদি পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে রোগ থাকে, সেক্ষেত্রে মেয়েদের অনেক সময় মুখে ব্রণ হয়। আমি আবার বলছি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মুখে যদি মেয়েদের মুখে পিঠে যদি আহ ব্রণ হয়, তার পিছনে একটা কারণ হতে পারে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। মানে তার দুইটা ওভারিতেই অথবা একটা ওভারিতে অনেকগুলা সিস্ট যদি দেখা যায়, তাহলে এটা
সিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, এরপরে ফাস্টিং ব্লাড সুগার, যদি খালি পেটে ব্লাড সুগারটা তুলনামূলকভাবে বেশি হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক সময় হতে পারে। তারপর ফাস্টিং লিপিড প্রোফাইল, অর্থাৎ যদি শরীরের ডিসলিপিডেমিয়া, অর্থাৎ যদি কারো চর্বির পরিমাণ কম বেশি হয়ে যায়, বিশেষ করে বেশি হয়, সেক্ষেত্রে অনেক সময় ব্রণ হতে পারে। সেরাম প্রোল্যাকটিন লেভেল, অর্থাৎ যদি কারো রক্তে প্রোল্যাকটিন নামের একটা হরমোন বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ব্রণ হতে পারে। এটার জন্য সেরাম আইডি টেস্টটা করতে পারি। এখন ব্রণ হলে আমরা কি কি রোগ চিন্তা করব, কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে পারি। হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ব্রণ? ব্রণ হলে আমরা চিন্তা করতে পারি সিউডোফলিকুলার বার্বি। হ্যাঁ, তাহলে ব্রণ হইলে আমরা চিন্তা করতে পারি সিউডোফলিকুলার বার্বি। আমি একটু জানতে চাই বাকিদের কাছে, সবাই কি সাউন্ড প্রবলেম পাচ্ছেন? একটু এসএমএস এ জানান যে কারা কারা সাউন্ড প্রবলেম পাচ্ছেন। আর সাউন্ড যদি ইনটেক থাকে, স্বাভাবিক থাকে, তাহলে একটু লাভ দিবেন। আর সাউন্ড যদি প্রবলেম হয়, 2-3 জন একটু করছেন যে সাউন্ডে একটু প্রবলেম আছে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বলছে যে সাউন্ডে প্রবলেম নাই। হ্যাঁ, সো দ্যাট যেহেতু মেজরিটি বলছে, 2-1 জন বলছেন প্রবলেম, তাদের ক্ষেত্রে আমি বলবো একটু নিয়ে আপনি যুক্ত হন। ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ একনির মধ্যে সিউডোফলিকুলার বার্বি, এটা একটা রোগ যেটা আমরা খুব তাড়াতাড়ি পড়বো। তারপরে হলো রোসিয়া বা রোজিয়া, অনেকে রোজিয়া বা রোসিয়া বলে, এটা একটা রোগ। পেরি ওরাল ডার্মাটাইটিস, মুখের চারপাশে ডার্মাটাইটিস হয়, এটা ওয়ান কাইন্ড অফ ডার্মাটাইটিস, আমরা পড়বো জানবো। তারপর ফলিকুলাইটিস হতে পারে, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ফাঙ্গাল একনি, আপনারা শুনলে অবাক হবেন, ফাঙ্গাসের কারণে অনেক সময় মুখে ব্রণ হতে পারে, বুকের পিঠে ব্রণ হতে পারে, যেটাকে আমরা ফাঙ্গাল একনি বলতেছি। ক্যারাটোসিস পিলারিস, ক্যারাটোসিস পিলারিস যদি হয়, সেক্ষেত্রে আমরা ব্রণের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে চিন্তা করতে পারি। বগলে খুব খারাপ একটা রোগ হয়, হাইড্রাডেনাইটিস সাপুরেটিভা। হ্যাঁ, হাইড্রাডেনাইটিস সাপুরেটিভা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ বগলের ক্ষেত্রে। এটা হলেও আমরা অনেক সময় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করি যে এটা একনি কিনা। এটা ছিল আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এরপরে ভাই আমরা খুব সহজ করে ফার্মাকোলজিটা বুঝে দিয়ে ক্লাসটা শেষ করবো। আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু চিন্তা করি যে ব্যথা, এই যে মুখে ব্রণ হয় 4টা কারণে। একটা কি হলো ইনফ্লামেশন, একটা হলো সিভোরিয়া। হ্যাঁ, একটা সিভোরিয়া। আমি প্রত্যেকের আর 5টা মিনিট মনোযোগ আশা করতেছি ভাই, সবার কাছে আর 5টা মিনিট সময় আশা করছি, একটু মনোযোগ আশা করছি। যাদের কাছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সাউন্ডটা এলোমেলো শোনা যাচ্ছে, আমাদের যিনি রেকর্ড করছেন ক্লাসটা, তার কাছে সাউন্ডটা মোটামুটি ক্লিয়ার ইনশাল্লাহ, তো সাউন্ডের প্রবলেম হবে না। হ্যাঁ, তো পরবর্তী ক্লাসটাও দেখে নিতে পারবেন। তো যাদের কাছে খুব বেশি ঝামেলা মনে হচ্ছে, তারা একটু এসএমএস এ জানান। এটা যদি মেজরিটি হয়, তাহলে আমি নতুন লিঙ্ক দেবো প্রয়োজনে। আর যদি 2-3 জন হয়, তাহলে তারা একটু নিজেদের নেটওয়ার্কটা চেক করে নেবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভয়েস মাঝখানে একটু সমস্যা হচ্ছিল, এখন ঠিক আছে, দিচ্ছি, ঠিক আছে। তাহলে সিভোরিয়া, অর্থাৎ অতিরিক্ত তেল উৎপাদন করতেছে, এটা একটা কন্ডিশন। একটা ইনফ্লামেশন মানে ব্যথা, এটা একটা কন্ডিশন। একটা কামিডোজেনেসিস, কামিডোজেনেসিস, হ্যাঁ, কামিডন থেকে কামিডোজেনেসিস, এটার অর্থ কি? যদি যদি অতিমাত্রায় তেল কোনো মৃত কোষের সাথে যুক্ত হয়ে কামিডন তৈরি করে, সেটাকে আমরা বলতেছি কামিডোজেনেসিস। কলোনাইজেশন, যদি কোনো ব্যাকটেরিয়া এই যে হেয়ার ফলিকল বা এই সিউডো, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া, ওই যে কামিডনের আশেপাশে বসে যায় কোনো ব্যাকটেরিয়া, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি ক্লোনাইজেশন। আর হরমোনাল চেঞ্জ বলতেছে, অনেক সময় হরমোনাল পরিবর্তন আসে, মানসিক পরিবর্তন আসে, যার ফলে মুখে ব্রণ তৈরি হয়। তো আমরা যদি একটু ভাই সহজ করে বলি, আপনারা সবার কাছে মনোযোগ আশা করতেছি, জাস্ট 5 মিনিট, জাস্ট 5 মিনিট। আপনারা একটু মনে করে দেখেন তো, আমরা জীবাণুর ক্ষেত্রে কি বলেছিলাম? ব্যাকটেরিয়া এগেনস্টে অ্যান্টিবায়োটিক, ভাইরাসের এগেনস্টে অ্যান্টিভাইরাল, প্রোটোজোয়ার এগেনস্টে অ্যান্টিপ্রোটোজোয়াল, তারপর ফাঙ্গাসের এগেনস্টে অ্যান্টিফাঙ্গাল। তারপরে পড়েছিলাম কি আমরা, ওই যে হেলমিন্থের এগেনস্টে অ্যান্টি হেলমিন্থ। সহজ হিসাব ভাই, জীবাণুর এগেনস্টে অ্যান্টিবায়োটিক। হ্যাঁ,
সেটা কি? ব্যাকটেরিয়া যেহেতু এক ধরনের জীবাণু, এটার এগেনস্টে অ্যান্টিবায়োটিক। ভাইরাস যেহেতু এক ধরনের জীবাণু, এটার এগেনস্টে অ্যান্টিভাইরাল। পড়েছিলাম কিন্তু এগুলা, একটু মনে করে দেখেন, আপনারাও জানেন। কৃমির এগেনস্টে অ্যান্টি হেলমিন্থ। তাহলে এগুলো যেহেতু পড়েছি ভাই, এগুলো তো আমাদের মাথায় আছে। তো সেইটার আদলে যদি আমরা একটু চিন্তা করার চেষ্টা করি ভাই, সিভোরিয়া অর্থাৎ যেই জায়গাতে সচরাচর ব্রণের কারণ হচ্ছে অতিমাত্রায় তেল উৎপাদন হচ্ছে, এই জায়গায় ঔষধ হিসেবে ব্যবহার করতে হবে এন্টি অ্যান্ড্রোজেনিক এজেন্ট। আমি আবারও বলতেছি, যেই জায়গায় মনে হচ্ছে অতিমাত্রায় তেল উৎপাদন হচ্ছে, এই জন্য মুখে ব্রণ হচ্ছে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে এন্টি অ্যান্ড্রোজেনিক এজেন্ট। যেই জায়গায় মনে হচ্ছে আপনার ইনফ্লামেশন, হ্যাঁ, যেই জায়গায় মনে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ বা ব্যথা, এই জায়গায় আপনাকে যেটা করতে হবে, এন্টি ইনফ্লামেটরি এজেন্ট আপনাকে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এন্টি ইনফ্লামেটরি এজেন্ট। তাহলে ভাই এটা কিন্তু সহজ হিসাব। এর মধ্যে কি আছে সেটা পরে আসতেছি, আগে প্রথম তথ্যটুকু জানি তো, তারপর না হয় পরের তথ্যগুলো পরে জানবো। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা জানতে চাই যে ব্যাকটেরিয়া এগেনস্ট অ্যান্টিবায়োটিক যদি হয়, সিভোরিয়া অর্থাৎ অতিমাত্রায় তেল উৎপাদন হচ্ছে আমাদের মুখে, বুকে, পিঠে, যার কারণে ব্রণ হচ্ছে। তাহলে যেই ব্রণের সাথে সম্পৃক্ততা আছে সিভোরিয়া বা তেলের, সেই ব্রণকে চিকিৎসা করতে হবে এন্টি অ্যান্ড্রোজেনিক ড্রাগ দিয়ে, এন্টি অ্যান্ড্রোজেনিক এজেন্ট দিয়ে। যেই ব্রণের সাথে ইনফ্লামেশনের ইতিহাস আছে, সেই ব্রণকে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে, ঔষধ দিতে হবে এন্টি ইনফ্লামেটরি এজেন্ট দিয়ে। যেই ব্রণের সাথে যুক্ত আছে হোয়াইট হেড, ব্ল্যাক হেড, দ্যাট মিনস কামিডন, সেখানে ঔষধ দিতে হবে কামিডোলাইটিক এজেন্ট, যেই ঔষধগুলো কামিডনকে ভেঙে ফেলে, নষ্ট করে দেয়। যেই জায়গাতে, যেই ব্রণে ডিরেক্ট যুক্ত আছে ব্যাকটেরিয়া, সেখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অর্থাৎ মাইক্রোবিয়াল ক্লোনাইজেশন, অর্থাৎ জীবাণু ঘটিত সংক্রমণ যেখানে আছে ওখানে অ্যান্টিবায়োটিক এজেন্ট দিতে হবে বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দিতে হবে। আর যেখানে হরমোনাল ইমব্যালেন্সের কারণে অনেক সময় মুখে ব্রণ হয়, সেই ক্ষেত্রে হরমোনাল এজেন্ট দিতে হবে। এখন এতটুকু ছিল আমাদের আলোচনা। তো আমরা যদি ভাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে ব্রণটা আজকে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার মনে হবে, অনেকটা স্বচ্ছ মনে হবে। এই জন্য আমি সবার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আমরা প্রত্যেকে ভাই একটু কষ্ট করে আর অল্প সময় ক্লাসটা করি, এবং ক্লাস শেষে সবাই মিলে একটা রিভিউ করব। হ্যাঁ, সবাই মিলে গোটা ক্লাসটা একটা রিভিউ করব। তো আমরা যদি এই যে এখানে আসি, হ্যাঁ, প্রথম ঘরটাতে, তো আমরা একটা একটা করে পড়বো। তো আমরা যদি এই যে প্রথম ঘরটাতে আসি, তো প্রথম ঘরটাতে আহ হলো সিভোরিয়া, অর্থাৎ যদি অতিমাত্রায় তেল উৎপাদন হয় সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ব্রণ হচ্ছে। এই ব্রণকে আমরা যদি কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এন্টি অ্যান্ড্রোজেনিক ঔষধ দিতে হবে। তো আমি প্রথমেই বলেছি আমরা একটু ধৈর্য নিয়ে পড়বো, আমরা একটা প্রেসক্রিপশন মুখস্থ করব না, হাজার হাজার প্রেসক্রিপশন তৈরি করব। তো এই জন্য ভাই যারা এরকম মনে করেন যে না আমি বুঝতে পারবো, বোঝাটা সহজ আমার জন্য, তাদেরকে আমি বলতেছি ঠিক আছে আপনারা একটু বুঝে বুঝে ক্লাসটা করেন। আর যাদের জন্য মনে হচ্ছে টপিকটা খুবই কঠিন ব্রণ, তাদের জন্য বলবো প্রেসক্রিপশন বুঝে বুঝে মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে অ্যাটলিস্ট অন্তত ব্রণের 40 থেকে 60% রোগী আপনার কাছ থেকে সুস্থ হবে। আর যদি এই যে মেকানিজম গুলো বোঝেন, এই কথাগুলো বুঝতে পারেন, তাহলে আশা করছি ব্রণের একটা রোগীও আপনার কাছ থেকে মিট যাবে না। হ্যাঁ, তো সিভোরিয়া মানে যেখানে অতিরিক্ত তেল উৎপাদন হয়, সেখানে ঔষধ দিতে হবে আইসোট্রেটিনয়েড, সেখানে ঔষধ দিতে হবে স্পাইরোল্যাকটন, সেখানে ঔষধ দিতে হবে সাইপ্রোটেরন এসিটেট, সেখানে ঔষধ দিতে হবে ইথাইলিন স্ট্রাডিয়ল। এই ঔষধগুলো দিতে হবে কোথায়, যেখানে অতিমাত্রায় তেল উৎপাদন হচ্ছে। এই যে মুখে যে ব্যথা হয় না, মুখে ব্রণের কারণে যদি ব্যথা হয়, এখানে রোলাক দিলেও ব্যথা ওই পরিমাণ কমবে না যতটা কমবে জিঙ্ক ট্যাবলেট দিলে। অর্থাৎ আপনারা এতদিন শুনেছেন ক্রিং ক্রিং বেবি জিঙ্ক, ডায়রিয়া হলে শিশুকে দেন জিঙ্ক। এই জিঙ্কটা শুধুমাত্র ডায়রিয়ার ঔষধ। হ্যাঁ, না,
জিং এর অনেক উপকারিতা। এই ব্রণের রোগীকে, যাদের মুখে ব্রণের কারণে ব্যথা, প্রচন্ড ব্যথা কাজ করে মুখে, হ্যাঁ, ফুলে গেছে, ত্বকে ব্যথা করতেছে মুখে, বুকে বা পিঠে, তাদেরকে জিঙ্ক ট্যাবলেট 2 বেলা করে দিয়ে দেখেন। 2 থেকে 3 দিন পর রোগী বলবে কিসের ব্যথা, কোনো ব্যথাই নাই। তাহলে জিঙ্ক ট্যাবলেট যে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা বুঝবেন কখন? যখন মুখে, বুকে, পিঠে বিভিন্ন জায়গায় অ্যাসিডুয়ালি ব্যথা নিয়ে আসবে রোগী, তখন যদি জিঙ্ক ট্যাবলেট দিয়ে আপনার ব্যথা সেরে যায়, তখন এটা কিন্তু ম্যাজিক্যাল অ্যাকশন। অনেকেই জানেন না, বা অনেকেই জানেন, আমার প্রথমবার দ্বিতীয় বছর শিক্ষার্থীরা প্রত্যেকে জানেন মুখে, বুকে, পিঠে ব্রণের কারণে ব্যথা হলে জিঙ্ক ট্যাবলেট দিতে হয়। এটা সহজ কথা ভাই। যারা এই তৃতীয় ব্যাচে আছেন তারাও আজকের পর থেকে ইনশাআল্লাহ জানবেন। পরবর্তীতে ভিডিও দেখবেন, আমার কাছ থেকে ভিডিও দেখতেছেন, তো তারা পরবর্তীতে জানতে পারবেন কি জিঙ্ক সালফেট, এটা শুধুমাত্র জিঙ্ক, এটা শুধুমাত্র ওই যে আমাদের শরীরের একটা উপাদানই না, এটা এটা আমাদের শরীরের জন্য একটা ব্যথানাশক বা ব্যথানাশক ঔষধ হিসেবে কাজ করে। পাশাপাশি অ্যাডাটোলিন, যে ফোনাজেল, মুখে তীব্র ব্যথা হয় তাদের ক্ষেত্রে অ্যাডাটোলিন, ফোনাজেল ব্যবহার করতে পারি। টপিক্যাল অ্যান্টিবায়োটিক, টপিক্যাল অ্যান্টিবায়োটিক কি আছে? এই ক্লারিক্টোমাইসিন আছে, হ্যাঁ, ক্লারিক্টোমাইসিন, তারপর ক্লিন্ডামাইসিন, বেশ কিছু টপিক্যাল অ্যান্টিবায়োটিক আছে, সেগুলো আমরা জানবো। তারপর কামিডোজেনেসিস, অর্থাৎ কামিডন, বা যদি সচরাচর কামিডন হয়। আচ্ছা, স্ক্যান্ডার ভাই সহ 3 জন আমাকে বলতেছেন যে সাউন্ড প্রবলেম। তো আপনারা লাইন থেকে কেউই কাটবেন না, আমি নিজে একটু লিফট নিয়ে আরেকবার যুক্ত হচ্ছি, দেখি, সমস্যা নাই। জি, আমি আবারও একটু লিফট নিয়ে যুক্ত হলাম। তারপরেও যদি নেটওয়ার্কের ঝামেলা হয়, কাইন্ডলি আপনারা অবশ্যই আমাকে ফোনে জানাবেন। হ্যাঁ, ফোনে জানাবেন, SMS এ জানাবেন ইনশাল্লাহ যে ভাই এখনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি কামিডোজেনেসিস নিয়ে আলোচনা করছি। আচ্ছা, ইনফ্লামেশনটা আরেকবার বলি। ইনফ্লামেশনটা কি? আমাদের মুখে, বুকে, পিঠে ব্রণের কারণে যদি কোনো কারণে ব্যথা অনুভব করি, ব্যথা ফিল করি, বা কোনো রোগী ব্যথা ফিল করে, তাহলে ভাই অবশ্যই তাকে একটা জিঙ্ক ট্যাবলেট যুক্ত করে দিবেন। আপনি যে চিকিৎসা দিচ্ছেন দেন, কিন্তু জিঙ্ক ট্যাবলেটটা যেন যুক্ত থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে পড়াতে গিয়ে আমি নিজে পড়ে এই ব্রণের রোগীকে যখন জিঙ্ক আর ইক্যাপ দিয়ে চিকিৎসা দিচ্ছি, মাশাআল্লাহ, এত সুন্দর রেজাল্ট, কি বলবো। আপনার ব্রণের রোগীকে আর কিছু দিতে চান আর না চান, একটা অ্যান্টিহিস্টামিন, একটা জিঙ্ক ট্যাবলেট, একটা ইক্যাপ 200 IU দিয়ে দেখেন, 1 মাস দিয়ে দেখেন কতটা। আপনি আমি যারা আমরা আমাদের ত্বকটাকে সুন্দর রাখতে চাই, জিঙ্ক ট্যাবলেট এবং ইক্যাপ, এই দুইটা একসাথে খেয়ে দেখেন, 200 IU খাইলেই হবে ইক্যাপটা, হ্যাঁ, ভিটামিন ক্যাপসুল। তো তাদের জন্য এক্সিলেন্ট কাজ করবে, আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবে ইনশাল্লাহ। তো যদি আমি অ্যাজ ইউজুয়ালি ওইভাবে যে খাই তা না, তো অ্যাজ ইউজুয়ালি মাঝে মাঝে হয়তো 2-1টা খাওয়ার চেষ্টা করি। প্রত্যেকে খাওয়া উচিত, এটা শুধু আমার না, আমি মনে করি যে প্রত্যেকের খাওয়া উচিত। আচ্ছা, এরপরে আমরা কামিডোজেনেসিস, অর্থাৎ কামিডন যে তৈরি করলো, ওই যে সিভাম, আহ অতিরিক্ত তেল এবং ডেথ কোড গুলো মিলিয়ে আমাদের শরীরে যে একটা কামিডন তৈরি করলো, এইটা নষ্টের জন্য অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা ব্যবহার করি, এটা হলো কামিডোলাইটিক এজেন্ট। হ্যাঁ, কামিডোলাইটিক এজেন্ট, এটা হলো কামিডোলাইটিক এজেন্ট। এর মধ্যে কি আছে? অ্যাডাপোলিন আছে, আইসোট্রেটিনয়েড আছে, ট্রেটিনয়েড আছে, আর ট্রাইফেরোটিন আছে। হ্যাঁ, ইউজুয়ালি এই কয়েকটা উপাদান দিয়ে আমাদের কি উপকার হতে পারে? এই অ্যাডাপোলিন, আইসোট্রেটিনয়েড, ট্রেটিনয়েড, ফেরোটিন, আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এই যে কামিডোজেনেসিস বা কামিডন তৈরি হলো কেন? অতিমাত্রায় তৈলাক্ত বা অতিমাত্রায় তেল তৈরির জন্য কিন্তু। অতিমাত্রায় তেল যখন অ্যাজ ইউজুয়ালি ওই যে মৃত কোষের সাথে যুক্ত হলো, তখনই তৈরি হচ্ছে কামিডন বা শাল, যেটাকে আমরা ওই যে চাপ দিয়ে বের করে দিই মুখ থেকে। তো এখানে কিন্তু অ্যাজ ইউজুয়ালি অ্যাডাপোলিন, আইসোট্রেটিনয়েড, হ্যাঁ, আইসোট্রেটিনয়েডটা কিন্তু দুইটা ভাবেই কাজ করছে।
আইসোটেটিনয়েড, এখানে এই যে সেভোরিয়া এখানেও কাজ করছে, আবার এই যে কামিডোলাইটিক এজেন্ট এখানেও কাজ করছে। হ্যাঁ, দুইটা জায়গায় কাজ করছে। যাই হোক, এরপরে আমরা একটু আলোচনায় যেতে চাই যে মাইক্রোবিয়াল ক্লোনাইজেশন, অর্থাৎ জীবাণু যে বসে যাচ্ছে এটার এগেইনস্টে আমরা কি ঔষধ দিতে পারি। এখানে কিছু আছে ট্রপিক্যাল, কিছু আছে ওরাল। তো এরিথ্রোমাইসিন আমরা দিতে পারি, বেনজাইল পারঅক্সাইড দিতে পারি, ক্লিন্ডামাইসিন দিতে পারি, অ্যাজেলিক অ্যাসিড দিতে পারি। এই চারটা অ্যাস ইউজুয়ালি ট্রপিক্যালি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা যায়। এই চারটা ঔষধ ট্রপিক্যাল অ্যান্টিবায়োটিক হিসেবে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে, কলোনাইজেশন প্রতিরোধে, ব্যাকটেরিয়া বা জীবাণু নষ্টের জন্য এই চারটা ঔষধ টপিক্যালি আমরা ব্যবহার করতে পারবো, ক্রিম আকারে, লোশন আকারে, জেল হিসেবে। হ্যাঁ, আর এর পাশাপাশি যদি আমরা মুখে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দিতে চাই, অনেক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আছে, এগুলো আমরা জানবো ফার্মাকোলজিতে। তার মধ্যে কমন যেটা এজিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন। আর কিছু হরমোনাল চেঞ্জের কারণে ব্রণ হলে সেই ক্ষেত্রে স্পাইরোল্যাকটন, নর ইথিস, বেশ কিছু উপাদান আমরা এখানে ব্যবহার করতে পারি। নর ইথানডেরন এসিটেট, তারপর সাইপ্রোটেরন এসিটেট, ইথানল স্ট্রাডিয়ল, তারপর ওই যে স্পাইরোল্যাকটন। এই ঔষধগুলো অ্যাস ইউজুয়ালি হরমোনাল এজেন্ট হিসেবে কাজ করে। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো, যেখানে হরমোনাল এজেন্ট দিতে হবে সেখানে আপনার আমার প্রিপারেশন না করাই ভালো। কারণ হরমোনাল ট্রিটমেন্ট গুলো অ্যাস ইউজুয়ালি এটা বিশেষজ্ঞ লেভেল পর্যায়ে করতে হয়। আমরা অ্যাস ইউজুয়ালি বাকি যে টেস্ট, যেই এই যে ইয়েটা আছে, সেবোরিয়া, ইনফ্লামেশন, কামিটোজেনেসিস, মাইক্রোবিয়াল ক্লোনাইজেশন, এগুলোর ক্ষেত্রে আমরা দেব। এগুলোর চিকিৎসা দিয়ে উন্নতি না হলে আমরা রিফার করে দেব। এখন আমরা এক নজরে একটু ফার্মাকোলজি নিয়ে যদি একটু আলোচনা করি, আমি আপনাদের কাছে 4 মিনিট সময় চেয়ে নেব, 4টা মিনিট, তারপরে ক্লাস শেষ করে দেব। বেসিক প্রিন্সিপাল অফ দ্য ট্রিটমেন্ট বাই ইউজিং দ্য ফলোইং এজেন্ট। আমরা যে ব্রণের চিকিৎসা শিখতেছি বা শিখবো, এটার পিছনে যে ঔষধগুলো কাজ করে বা যে ঔষধগুলো দিয়ে আমরা কাজ করায় নিতে চাই, সেই ঔষধগুলো অ্যাজ ইউজুয়ালি কি, একটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অর্থাৎ জীবাণু নাশক ঔষধ। এটা হতে পারে এরিথ্রোমাইসিন টপিক্যাল, বেনজাইল পারঅক্সাইড, ক্লিন্ডামাইসিন, অ্যাজেলিক অ্যাসিড। ওরালি আমরা জানলাম এজিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, মেনোসাইক্লিন। হ্যাঁ, এগুলো আমরা ওরালি দিতে পারি। এরপরে কামিডোলাইটিক এজেন্ট, যেটা কিছুক্ষণ আগেও পড়লাম আমরা, কি ওই যে কামিডনকে যেটা নষ্ট করে দেয়, এটা টপিক্যালি দিতে পারে কি, অ্যাডাপোলিন, আইসোট্রেটিনয়েড, ট্রেটিনয়েড, ট্রাইফেরোটিন। এই ঔষধগুলো দিতে পারে। এন্টি অ্যান্ড্রোজেনিক ড্রাগস, দ্যাট মিনস যেটার কারণে আমাদের ওই যে সিভাম তৈরি হওয়াকে বন্ধ করতে পারে, সেটা স্পাইরোল্যাকটন, তারপর সাইপ্রোটেরন এসিটেট, তারপর আইসোট্রেটিনয়েড। এই ঔষধগুলো অ্যাজ ইউজুয়ালি এন্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট দেয়। ব্যথানাশক ঔষধ হিসেবে কোনগুলা কাজ করে আমরা গ্রাফিক্স থেকেও দেখেছি, জিঙ্ক সালফেট, অ্যাডাপোলিন, টপিক্যাল অ্যান্টিবায়োটিক। তারপরে কি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং হরমোনাল থেরাপি হিসেবে যে ঔষধগুলো ব্যবহার করা যায়, এটা স্পাইরোল্যাকটন, তারপর নর ইথাইডেরন এসিটেট, সাইপ্রোটেরন এসিটেট। হ্যাঁ, ইথানল স্ট্রাডিয়ল, বিভিন্ন নামেই পাওয়া যায়। তবে অ্যাজ ইউজুয়ালি হরমোনাল যে ম্যানেজমেন্ট গুলো আমি আবারও বলছি, এগুলো আমরা দেব না। আর কিছু কিছু প্রিপারেশন আছে কম্বিনেশন। হ্যাঁ, ক্লিন্ডামাইসিন প্লাস বেনজাইল পার অক্সাইড। হ্যাঁ, ক্লিন্ডামাইসিন প্লাস বেনজাইল পার অক্সাইড। এই দুইটা অ্যাস ইউজুয়ালি যদি এই দুইটা একসাথে আমরা ব্যবহার করতে পারি, অনেক ক্ষেত্রে ক্লিন্ডামাইসিন, ট্রেটিনয়েড ব্যবহার করতে পারি। তবে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, এটা নেক্সট দিন আমি আরো বিস্তারিত আলোচনা করব। আমি আবারও বলছি যে আমাদের 2টা ক্লাস প্রয়োজন হবে ভাই। আসলে এখানেই ক্লাস শেষ না, আমাদের আরো একটা ক্লাসের প্রয়োজন হবে। তারপরেও যাদের আগ্রহ বেশি তারা এই যে এই জিনিসটা হয়তো দেখে নিতে পারেন, আমরা কিভাবে চিকিৎসা দেব। তো আমি আশা রাখবো যে আমরা হয়তো একটা ক্লাসে অনেক দূর আগাইছি, প্রায় 80% কমপ্লিট। তারপরেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই যে সামনের ক্লাসটাতে ব্রনটা শেষ করে দিয়ে ফলিকুলাইটিস ছোট একটা টপিক, ওইটা নিয়ে কথা বলা। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি আজকে ট্রিটমেন্ট প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা নিয়ে আমাদের আর একটা ক্লাস করতে হবে। তবে আপনারা আমাকে যদি একটু কষ্ট করে এটা জানাতেন যে আপনারা এই ক্লাস থেকে
কতটা ইফেক্টিভ মনে হচ্ছে, বা আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা খুব বেশি সময় নেব না, 10 থেকে 15 মিনিট একটু কথা বলবো আপনাদের সাথে। তার আগে আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা প্রত্যেকে এই প্রেসক্রিপশন রাইটিংটা খুব সুন্দর করে দেখে নিতে পারেন। আমি 1 মিনিট সময় দেবো, শুধু জাস্ট 1 মিনিট বা 2 মিনিট আপনারা একটু দেখেন ভাই। আমি জাস্ট একটু পাঠ করবো। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে একটু ব্যক্তিগত ভাবেই জানতে চাই যে আসলে আজকের ক্লাসটা আপনারা কতটুকু এনজয় করছেন, বা নিজের প্রতি কনফিডেন্স আসছে কিনা যে না আমরা পারবো। যারা মনে করছেন, এখনো যারা মনে করছেন যে পারবেন না, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই আরো একটা ক্লাস আছে। হ্যাঁ, আমরা আরো একটা ক্লাস আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ এই ব্রণের উপরে। কারণ আমি চাই আপনাদের ব্রণ নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, পিডিএফ ড্রোনের পিডিএফটা দিয়ে দেবো, দিন ইসলাম ভাই অবশ্যই পিডিএফটা দিয়ে দেবো, আপনার প্রত্যেকে আহ, পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর আমরা আপনাদের জন্য সর্বোচ্চ পরিশ্রম করে ড্রোনটাকে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা কতজন বিশ্বাস করবেন আমার কথা জানি না, কিছু কিছু বইয়ে ব্রণ সম্পর্কে যে তথ্য আছে প্রায় 56টা বা 55টা পেজ আছে ব্রণকে নিয়ে, তাও সবগুলো ইংলিশে লেখা। এই 55টা পেজ থেকে তথ্যগুলো ছেকে 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 আপনাদের কাছে নিয়ে আসা, এটা খুবই কঠিন, একটা চ্যালেঞ্জিং ইস্যু। আমি প্রায় প্রথম ব্যাচের ক্ষেত্রে প্রায় 15 দিন ধরে চেষ্টা করে একটা ব্রণের তথ্য নিয়ে এসেছি, যেটা কিনা আপনাদের কাছে মনে হচ্ছে খুব ইজি একটা আহ, কিছু। হ্যাঁ, আবার যারা শুধু বই পড়বে, আমার বই পড়েই যে সবকিছু বুঝবে তা না, তাদের জন্য অবশ্যই কোর্সের প্রয়োজন। সো দ্যাট, না ক্লাস রেকর্ড তো আমাদের থাকেই জাহিদুল ইসলাম ভাই। জাহিদুল ইসলাম ভাই, আপনি আমাদের ব্যাচে যুক্ত আছেন না? তো আমাদের তো ক্লাস রেকর্ড থাকে। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা প্রত্যেকে তো ক্লাস রেকর্ড পাচ্ছে বা পাবে। তো যদি কেউ ভর্তি না হয়, হয়তো অন্য ভাবে লিঙ্ক লিকেজ করে ক্লাস করে, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু অ্যাজ ইউজুয়ালি প্রত্যেকে আমাদের রেকর্ড ক্লাস পায় বা পাবে। তো আমি একটু হ্যান্ড রেজ করতে বলবো যাদের প্রশ্ন আছে। আহ আমি একটা কথা বলবো শুধু, যদি আমাদের ট্রিটমেন্ট ওরিয়েন্টেড প্রশ্ন থাকে, এই যে আমি হয়তো একটা প্রেসক্রিপশন দিয়েছি এখানকার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আজকে আমি দেবো না। আমি আগামী ক্লাস, যেহেতু ক্লাস নেবই, সেহেতু আজকে গত নেক্সট দিনের প্রশ্নের উত্তর কেন আজকে দেবো, আজকে দেবো না। তো এই জন্য ওখান থেকে যারা প্রশ্ন করবেন, আহ, তাদের প্রশ্নের উত্তর আমি দেবো না। যতটুকু পড়িয়েছি এর মধ্যে প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। অপ্রাসঙ্গিক বা মেডিসিনের কোনো প্রশ্ন নেওয়া হবে না। শুধুমাত্র স্কিন রিলেটেড এবং যতটুকু পড়ানো হলো বা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছে সেটা বুঝতে ঝামেলা হয়েছে, সেই প্রশ্নগুলো নেব। এখানে নাজমুল হাসান ভাই হ্যান্ড রেজ করেছেন। নাজমুল হাসান ভাই, প্লিজ কাইন্ডলি যিনি বলতেন, আপনি কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্ন হলো যে ব্রণের যে কারণগুলো আমরা পড়লাম, এর বাইরে প্র্যাকটিক্যাল লাইফে আমরা বেশ কিছু কারণ দেখি। যেমন আমার এলাকায় বেশ কিছু রোগী আছে যে আমার এলাকা থেকে অন্য জায়গায় গিয়ে ওই জায়গায় পানি খেলে ব্রণ তৈরি হয়। আবার দেখা গেলো সাবান চেঞ্জ করলে ব্রণ তৈরি হয়, মুখে দেওয়া ক্রিম চেঞ্জ করলে
ব্রণ তৈরি হয়? এগুলা মানে এক রোগীর ক্ষেত্রে না, আলাদা আলাদা রোগীর ক্ষেত্রে, এগুলোর আসলে কারণটা কি? খুবই ভালো একটা প্রশ্ন যে, এবং খুবই ভালো একটা প্রশ্ন যে এইরকম হচ্ছে তার কারণ কি। ভাই আপনি লক্ষ্য করেছেন কিনা, আমি আমার স্ক্রিনটা আরেকবার শেয়ার করছি সবার সাথে। তাহলে যেটা হবে, এটা হলো, আমি আগেই বলছি যে এটা ইনভায়রনমেন্টাল কজ। হ্যাঁ, ইনভায়রনমেন্টাল কজ, এই যে আপনাদের কে বলেছি আমি, এখানে একটা আছে পরিবেশগত কারণে। অনেক সময় এটা হয় পরিবেশগত কারণ। তারপরে হলো ওই যে কসমেটিক্স চেঞ্জ করলে, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম। আসলে আমি একটা কথাও কিন্তু নিজের পকেট থেকে বলি না, প্রত্যেকটা প্রশ্ন উত্তরের মধ্যে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন অন্যান্য কারণ, অতিরিক্ত ঘাম, কসমেটিক তেল, তার মানে একটা কসমেটিক্স ব্যবহার করলে কসমেটিক্স এর বিভিন্ন ওয়েল ইউজ করা থাকে, সেটা সাবানও এক ধরনের কসমেটিক্স। বংশগত কারণ কৈশোর কাল। এরপরে পরিবেশগত কারণ, এটা আমার খুব মনে আছে। পরিবেশগত কারণ, এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, পানি চেঞ্জ করছে, পানির সাথে সবার সম্পৃক্ততা নাই, কিন্তু ওয়েদারের সাথে একটা সম্পৃক্ততা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আবার কসমেটিক্স এর সাথেও সম্পৃক্ততা আছে, এতদিন হয়তো ফেস ওয়াশ একটা ব্যবহার করতে, এখন চেঞ্জ করছে, মুখে ব্রণ ফুটে বের হচ্ছে। এটা কিন্তু ইনফ্লামেটরি চেঞ্জ হয়। প্রথমত ইনফ্লামেটরি চেঞ্জ হয়, দেন হয়তো ওই যে সিভরিক চেঞ্জ হয়। হ্যাঁ, অর্থাৎ সিভোরিয়া হয়, অতিমাত্রায় সিভাম তৈরি হয়। এটা ইরিটেশন হয়। আর হয় কি ইনফ্লামেটরি চেঞ্জ হয়। এই দুই ধরনের পরিবর্তনের প্রভাবে বিভিন্ন জন কসমেটিক চেঞ্জ করলে, তারপরে ওয়েদার পরিবেশ চেঞ্জ করলে, পানি চেঞ্জ করলে এইরকম হতে পারে। নজরুল ইসলাম ভাই, নাজমুল ভাই, এটা হতে পারে। এটার কারণ হলো পরিবেশগত ভাই কারণ। সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যানটা কি ভিত্তিক হবে, মানে অ্যান্টিমাইক্রোবিয়াল বা হলো মানে না না, সেবার ভিত্তিক বা কি? সেই ক্ষেত্রে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দেবো না। হ্যাঁ, কোনোভাবেই সেই ক্ষেত্রে অ্যান্টিমাইক্রোবিয়াল ভিত্তিক ট্রিটমেন্ট হবে না। সেই ক্ষেত্রে হবে হয়তো অ্যালার্জি জনিত একটা অ্যান্টিহিস্টামিন দেব, জিঙ্ক, ব্যথাটা কমাবে জিঙ্ক। তারপরে ভিটামিন ই ক্যাপসুল দিতে চাই, ই ক্যাপসুলটাও আমাদের ব্যথাটা কমায়। হ্যাঁ, ই ক্যাপ ন্যাচারি বা ই ক্যাপ 200 IU, এটা ভেতর থেকে ইনফ্লামেশনটা কমায় এবং র্যাশটাকে ইমপ্রুভ করে। সো দ্যাট এই যে এগুলোর কারণে ওই যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আমরা অ্যাজ ইউজুয়ালি দেই না। তবে যদি র্যাশটা খারাপ রূপ নেয়, পোজ বা হয়তো ফর এক্সাম্পল পোজে পরিণত হয়, তাহলে আমরা 7 দিনে 7টা শুধু এজিথ্রোমাইসিন দিয়ে রাখি। এটা এরকম না ওই যে 3 মাস সপ্তাহে 3 দিন, অথবা ডক্সের ওই যে টেট্রাসাইক্লিন সপ্তাহে 14টা দিনে 2টা করে চলবে, এইরকম না। হ্যাঁ, এইরকম না আর কি। ভাই নাজমুল ভাই, আশা করি আপনার উত্তরটা মোটামুটি পাইছেন, এবং নেক্সট দিন জি আরো। ভাই, আজকে উত্তর পাইছি, কালকের জন্য আলাদা প্রশ্ন আছে ট্রিটমেন্ট ইনশাল্লাহ, প্ল্যান ভিত্তিক। ঠিক আছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভাই। আহ এখানে রহিম সিদ্দিকী ভাই হ্যান্ড রেজ করেছেন। রহিম সিদ্দিকী ভাই, আচ্ছা, হ্যাঁ ভাই, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আমার জি হচ্ছে এই একনি তো আমরা 3টি জায়গার কথা পড়েছি বা শুনেছি। তো এখন মাঝে মধ্যে দেখা যায় অন্ডকোষ এবং পেনিসের গোড়ালিতে একটির মতো হয়ে থাকে, ওগুলো কি আসলে একনি নাকি অন্য কিছু? না ভাই, এটা নিঃসন্দেহে অন্ডকোষের পাশে যদি ছোট নডিউলার ডেভেলপ করে, এটা অ্যাজ ইউজুয়ালি ব্রণ না। এটা কি জিনিস? এটা হলো দুইটা কারণ হতে পারে। একটা হলো স্ক্যাবি, ওই যে স্ক্যাবিক্স, নডিউলার স্ক্যাবিক্স। আর যদি কারো স্ক্যাবিক্স এর ইতিহাস না থাকে, তাহলে এটা ওই যে সিবাসিয়াস সিস্ট। এই দুইটা মোস্ট কমন অন্ডকোষের দুইটা রোগ। এছাড়াও বেশ কিছু রোগ আছে, কিন্তু অ্যাজ ইউজুয়ালি এই দুইটা মোস্ট কমন, সিবাসিয়াস সিস্ট আর হলো আহ স্ক্রোটাল স্ক্যাবিক্স। এই দুইটা মোস্ট কমন। তবে মানে মাঝে মধ্যে দেখা যায় মানে মুখ থেকে যেভাবে ব্রণ থেকে মানে একটা ছালের মতো বের হয়, ঠিক সেম পেনিসের গোড়ালি থেকেও বা অন্ডকোষ থেকেও এরকম বের হচ্ছে। তাহলে ওটাকে কি আমরা স্ক্যাবিক্স ধরতে পারবো? সেই ক্ষেত্রে সিবাসিয়াস সিস্ট চিন্তা করতে হবে। সিবাসিয়াস আচ্ছা, সিস্ট অথবা সিবাসিয়াস সিস্ট অথবা হলো আরেকটা রোগ আছে, ওই যে
কেরাটোসিস পিলারিস, এইরকম, আমি রোগটার নাম ভুলে গেলাম। আমি একটু পরে আপনাদের গ্রুপে অন্ডকোষে যে রোগগুলো হয় তার 2-3টা রোগ আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। ভুলে গেলাম ভাই, আচ্ছা, তবে 2টা ধন্যবাদ। রোগ কমন। জি, ইব্রাহিম সিদ্দিকী ভাই, আপনাকে সালাম অসংখ্য আলাইকুম ধন্যবাদ। ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি। জি জি জি, অবশ্যই আলামিন ভাই কোশ্চেন করবেন। ভাই আমি বলছিলাম ওই যে মুখে যে তৈলাক্তর যে ভাবটা, হ্যাঁ, এই তৈলাক্তর ভাবটা হয়ে কোন ধরনের এই কি হয় না, এই আপনার যে পুইজ টুইজ বা কোন ধরনের ফুরির মতন এগুলা হয় না, না হয়ে ওটা কালো হয়ে যায়, কালো হয়ে ওই জন্য আসিলের মতন হয় আর কি, তবে প্রচুর পরিমাণের তৈলাক্ত হয়। এটার আসলে কারণটা কি ভাই, কালো এবং তৈলাক্ত হয় আর কি? মুখে যত কালো দাগ আছে, এই কালো দাগ গুলো আমাদের 2 আঙ্গুলের ফসল, 2 হাতের না, 2 আঙ্গুলের। যেমন এই যে 2টা আঙ্গুল, এই যে মুখে দিচ্ছি চাপ, আর আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, নাটক দেখতেছি, নিজেরাই নাটক করতেছি। এটা মনে কষ্ট নেবেন না, আমি ব্যঙ্গ করে বললাম এই জন্য। যতগুলো মেয়েকে আমি দেখেছি ব্রণ নিয়ে আসা, আর ছেলেকে দেখেছি, 100-তে 99 না 100 জনের মুখে হাত লাগায়, এই নেইল বেড দিয়ে টোকায়, টোকায়। সো দ্যাট এই যে মুখে কালো দাগ, এটার প্রধান কারণ হলো তারা হাত লাগাইছে সেই ব্রণে। যদি ভাই আপনি আমি আমাদের ব্রণে, আমাদের রুগীরা ব্রণে যদি একবারের জন্য হাত না দেয়, ওখানে কালো হবে না, 100% কালো হবে না। সেটা যত বেশি পাস্টিউলার হোক, তারপরে নোডিউলার হোক, তারপরে হলো আপনার যে ব্ল্যাক হেড, হোয়াইট হেড, যেটাই হোক না কেন। তাহলে কালো হচ্ছে আর পেছনে কারণ আমরা টিপাটিপি করতেছি, চাপাচাপি করতেছি, আমরা খুঁড়তেছি ব্রণগুলো। এটা কালো হওয়ার পিছনে দায়ী, হাইপার পিগমেন্টেশন হওয়ার পিছনে দায়ী। হ্যাঁ, এটা প্রধান দায়ী। আর আপনি যেটা বললেন আর কি, কালো হচ্ছে কেন, আর কি প্রশ্ন করলেন আর একটা ভাই? ওটা মানে ব্রণ না হয়ে মানে প্রচুর পরিমাণের তৈলাক্ত আকার, মানে এই, গাল দিয়ে হয়, আর হচ্ছে আসিলের মতন হয় আর কি। যে এটা আপনার ওই জন্য যে আমি বলি বা একটু শেয়ার করি, যে মেলাটিন ক্রিমটা আছে, হ্যাঁ, ওই মেলাটিন ক্রিমটা দিলে পরে ওই যে কালো অংশটা উঠে যায়, উঠে আবার মানে এই চামড়াটা একটু ভালো হয়, তারপরে আবার ওই যেই সেই হয়ে যায়, মানে মেলাটিন ক্রিমটা বন্ধ রাখলেন আবার যেই সেই হয়। সম্ভবত আপনি এটা মিলাসমা বা মিস্তার কথা বলছেন। হুম, এটা আসলে ব্রণ জি না। জি ভাই, জি ভাই, মানে এটা কি মেস্তাই নাকি, এটা তো আমার আসলে সঠিক আমি আসলে বলতে পারতেছি না। মেস্তাই আর কি, মেস্তার মতন। মিস্তার, মেলাটিন ক্রিম দিলে মানে মেলাটিন ক্রিমটা দিলে পরিষ্কার হয়, আবার ওই ক্রিমটা বন্ধ রাখলে পরে আবার যেই সেই হয় আর কি, মেস্তার মতন। যে আমি এতটুকু বলতে চাই, এটা নিয়ে সম্ভবত আমাদের পরবর্তীতে ক্লাস হবে, আমরা ক্লাসে আলোচনা করব। আর আপনার প্রশ্নের উত্তর হলো এটা ব্রণ না, সো দ্যাট এটা ব্রণ সম্পর্কিত কোনো প্রশ্নও না। আর আপনার ক্ষেত্রে মেলাটোনিন ক্রিম দিলে যদি উন্নতি হয়, তাহলে এটা অবশ্যই আমরা ওই যে মেলাসমাই চিন্তা করব। আর সেই ক্ষেত্রে আর পরে যদি এরকম ঝামেলাই হয়, আপনি গ্রুপে একটা ছবি দিবেন, আমরা গ্রুপে সবাই মিলে এটা দেখবো এবং এটা একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ জি আলামিন ভাই। জি ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। বিজয় কুমার, বিজয় ভাই হ্যান্ড রেজ করেছেন। বিজয় ভাই, নমস্কার স্যার, ভালো আছেন? নমস্কার ভাই। ভাই ভালো, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি স্যার, ভালো আছি, আমি ভালো আছি স্যার। আজকে আপনার ক্লাসটা স্যার আমার কাছে ভালোই লাগছে, কিন্তু স্যার আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। জি ভাই, অবশ্যই। প্রশ্ন, উপদেশ, অনুরোধ বা কোনো পরামর্শ, যে কোনো কিছু ইসমাইল ভাইকে দিতে পারেন নির্দ্বিধায়। জি স্যার, এই জন্য তো স্যার আপনাকে অনেক ভালো লাগে স্যার। বলেন। জি, স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, সিস্ট একনি এন্ড পাস্টিউলার একনি, এই দুইটার ভিতরে আমি ডিফারেন্ট করব কিভাবে এক কথায়? এখন প্রথম কথা, সিস্টিক একনি এবং হলো পাস্টিউলার একনি, তাই তো? জি স্যার। অ্যাজ ইউজুয়ালি এক কথায় যদি বলতে চাই, দুইটাতেই কিন্তু পোজ থাকবে। হ্যাঁ, সিস্টিক একনি বলেন আর পাস্টিউলার একনি বলেন, দুইটাতেই পোজ থাকবে। কিন্তু অ্যাজ ইউজুয়ালি পাস্টিউলার একনি যেটা, সেটা অ্যাজ ইউজুয়ালি অনেক বেশি পোজযুক্ত হবে এবং সুপারফিশিয়ালি উপরের ত্বকটা খুব পাতলা থাকবে। চাপ দেওয়ার সাথে মনে হবে ম্যাক্সিমাম পোজ গুলো বের হয়ে যাবে বা বের হয়ে আসছে। সুপারফিশিয়ালি ম্যাক্সিমাম পাঁচটা থাকবে, এটা পাস্টিউলার একনি।
আর হলো এই যে আপনি যেটা বললেন যে পাস্টিউলার একনি, আর হলো কি বললেন আর একটা সিস্টিক একনি, তাই না? সিস্টিক। তো সিস্টিক একনিতে অ্যাজ ইউজুয়ালি পোজের পরিমাণ খুব কম থাকবে বা থাকবে না বললেই চলে, খুবই অল্প থাকবে, এবং এখানে চাপ দিলে হয়তো পোজের চেয়ে রক্তই বেশি বের হবে। অ্যাজ ইউজুয়ালি এখানে চাপাচাপি করাই ঠিক না, চাপ দিলেও সিস্টিক একনিতে হালকা একটু পোজ বের হয়ে রক্ত বের হবে। আর পাস্টিউলার একনিতে রক্ত খুব অল্প বের হবে কিন্তু মেজরিটি পোজ বের হবে, এবং পোজটা বের হয়ে যাওয়ার পর দেখবেন এটা অনেকটা দেবে গেছে, নাই নাই বললেই চলে, পাতলা চামড়া একটা দেখা যাবে। হ্যাঁ, যে উপরে জাস্ট একটা পাতলা চামড়া পড়ে আছে। আর সিস্টিক একনিতে আপনি যতই চাপ দেন অ্যাজ ইউজুয়ালি অনেক বেশি পোজ বের হবে না, দেবে যাবে না। হ্যাঁ, উঁচু ভাব খুব দ্রুত কমে যাবে না। এইভাবে আপনার প্র্যাকটিক্যালি হয়তো বোঝা সম্ভব। আর থিওরিটিক্যাল যদি জানতে চান আর অনেক তথ্য দেওয়ার আছে, আসলে আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করি। অনেক বড় টপিক ভাই, এই এক নিয়ে আমি বললাম যে অনেক বড় একটা টপিক। এত বড় টপিক যখন আমি প্রথম নোট করা শুরু করি তখন আমি নিজেই কনফিউজ ছিলাম যে আমি কিভাবে এতগুলো তথ্য আমি বাদ দিয়ে কোনটা বাদ দেবো কোনটা নেবো, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়েছিল। তো ভাই খুব সহজে আপনি এক কথায় বললেন দেখে আমি খুব সহজ করে বলার চেষ্টা করলাম, যেটাখানে পোজের পরিমাণটা বেশি, সুপারফিশিয়ালি পোস্টটা পরিমাণটা বেশি মনে হয়, এবং লাল ভাবটা তুলনামূলক ভাবে কম। অন্য জায়গায় লাল ভাবটা তুলনামূলক ভাবে বেশি, পোস্টটা অনেক কম। এটা হলো সিস্টিক একনি। আর পাস্টিউলার একনি হলো অ্যাজ ইউজুয়ালি পোজ যুক্ত থাকবে, পোজ অনেক বেশি থাকবে, তুলনামূলক ভাবে পোজ বেশি থাকবে, এবং চাপ দিলে পোজের পরিমাণটাই বেশি হবে, শেষের দিকে একটু রক্ত বের হয়। স্যার এই পুষটা তো আমাদের টিপে বের করাটা উচিত হবে না, তাই না উচিত স্যার? হবে না। এটা ওইভাবেই থাকবে, সেটা ট্রিটমেন্টের মাধ্যমে সেটা আস্তে আস্তে ডেবে ওই জায়গায় মিশে যাবে। যদি পোস্টটা তুলনামূলক ভাবে একটু বেশি মনে হয়, আপনার ফ্রেশ টিস্যু পেপার দিয়ে অনেক সময় যদি আপনার মুখটা অ্যাজ ইউজুয়ালি ওয়াশ করে নিলেন, সেটা ফেস ওয়াশ বা এমনি সাবান দিয়েও যদি ধন, আপনি জানেন কিনা অনেক প্রফেসর ব্রণের রোগীদেরকে কাপড় ধোয়া সাবান দিয়ে মুখ ধুতে বলে। জি স্যার, হ্যাঁ, কাপড় বলেন। ধোয়া সাবান দিয়ে মুখ ধুতে বলে। আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, আমি কিন্তু এটা সত্য কথা। তো আমি শুনছি আসলে স্যার। হ্যাঁ, তো শুনছেন, এটা সত্য। এটা আসলে যত বই পুস্তক ঘাটবেন, স্যারদের সাথে মিশবেন, এটা আমি বলতেছি না, এটা বললে অনেক তর্ক বিতর্ক চলে আসবে, এখানে অনেকেই দ্বিমত পোষণ করবে, এই জন্য আমি হয়তো এই কিছু কিছু তথ্য হাইড করে যাচ্ছি। তো ব্যাপারটা হলো আমরা অবশ্যই সাবান দিয়ে হোক, ফেস ওয়াশ দিয়ে হোক মুখটা ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পর একদম টিস্যু পেপার নেবো যেখানে আমাদের হাতের কোনো ছোঁয়া লাগবে না। সেই টিস্যু পেপার দিয়ে যদি আপনি হালকা একটু প্রেসার দিয়ে পোস্টটা বের করে দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে ফেলেন, ঠিক আছে, তাহলে এই জায়গায় দাগ হবে না। আমি ওভার কনফার্ম, আমার মুখে, আমিও তো ছেলে মানুষ, আমার তো 2-4টা ব্রণ বের হয়েছে হয়, আমার মুখে আলহামদুলিল্লাহ ব্রণের কোনো দাগ নাই, আপনারা পাবেন না। আমি অনেক আগের থেকেই এই ব্যাপারটা খুব সচেতন ছিলাম, মেডিকেল সায়েন্স আসার আগ থেকেই, যে আমার মুখে কিছু হইলে আমি ওই যে টিস্যু পেপার দিয়ে প্রেসার ক্রিয়েট করে হয়তো অল্প একটু পোজ বের হতো বা যদি রক্ত বের হতো সেটা টিস্যু পেপার দিয়ে মুছে ফেলতাম। এটা আমার ব্যক্তিগত কথা ভাই, এটা কোনো বই পুস্তকের তথ্য না, আমি বই পুস্তক থেকে বলিনি। আমি কিন্তু এই জন্য এখন পর্যন্ত এরকম তথ্য দেইনি। তবে অ্যাজ ইউজুয়াল যদি হাত লাগাতেই হয়, যদি টিস্যু পেপার দিয়ে আপনি হাতটা লাগান, জাস্ট টিস্যু পেপার উপরে থাকবে, সেটা দিয়ে হয়তো হালকা একটু প্রেসার ক্রিয়েট করলেন, হালকা একটু পোজ বের হলো, টিস্যু পেপার দিয়ে মুছে ফেলে দিলেন, হাত লাগাবেনই না মুখে, তাহলে দাগ হবে না। আর অ্যাস ইউজুয়ালি ওই যে পোজ যদি অনেক বেশি হয়, পাস্টিউলার একনি যদি হয়, সেই ক্ষেত্রে দেখবেন যে পোজ আপনি ফেটে বের হয়ে যায়। হুম, ফেটে বের হয়ে যায়। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসে আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো ট্রিটমেন্ট রিলেটেড, সেজন্য আজকে আর করবো না। জি ভাই, অবশ্যই ট্রিটমেন্ট ওরিয়েন্টেড প্রশ্নগুলো আমরা নেব না, এই জন্য আমরা 2টা ভাগে ভাগ করেছি। আমি একটু বলতে চাই, আপনারা যে আমরা ব্রনটাকে 2টা ভাগে ভাগ করলাম বা 2টা ক্লাস নেবো, এই জন্য কি কেউ মন খারাপ করছেন? নো স্যার। যারা মন খারাপ করছেন তারা একটু যদি মন খারাপ হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। আসলে আমি চাই যে আপনারা একটু ভালো বোঝেন। হ্যাঁ, আমি আরো আগে ক্লাস শেষ করতাম, আসলে ফার্মাকোলজি না পড়া পর্যন্ত কেমন যেন একটা তৃপ্তিবোধ হচ্ছিল না। আমি জি নেক্সট স্যার। দিন এই কথাগুলো আরেকবার যখন রিপিট করব, দেখবেন আজকে যারা 20%, 30%, 50% বুঝছেন, নেক্সট ক্লাসে তাদের জন্য আরো বেশি ভালো লাগবে। তো এই জন্য আমি বলবো আমরা প্রত্যেকে চেষ্টা করব ভাই, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ব্রনের ক্লাসটা অ্যাটলিস্ট করব। নেক্সট দিনে আমরা ব্রনের ক্লাসটা করব প্রত্যেকে। হ্যাঁ, ব্রনের ক্লাসটা করতে পারলে ভালো হবে, আপনাদের জন্যই ভালো হবে। আর যত ওকে স্যার। প্রশ্ন আছে ব্রন নিয়ে, প্রশ্নগুলো একটু রেডি রাখবেন। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভাই।
তো ঠিক আছে, আজকে আর আমি কথা না বাড়াই, যদি কারো কোনো একান্ত প্রশ্ন